কিন্তু আমার ধারণা যে নিশ্চয়ই আমাদের সরকার এটা নিয়ে কাজ করছেন, এবং আমি কয়েকটা মিটিংও দেখলাম যে বুয়েটের যারা এক্সপার্ট আছেন, আমাদের পানির যারা মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার, এগুলো নিয়ে মিটিংয়ের ঘটনা আমি দেখলাম বা আমরা মিডিয়াতেও এটা এসছে। তার মানে উদ্যোগটা চলছে, এবং যেটা কামাল বলেন উনি ঠিকই বলেছেন যে আমাদের আন্তঃব্যবস্থাপনার মানে ইন কান্ট্রি ব্যবস্থাপনার বাইরেও আমাদের এই চুক্তিটা যেন হয় সেটা নিশ্চিত করতে হবে। তবে একটা জায়গায় আমি আশাবাদী, যে প্রশ্নটা আপনি ওনাকে করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এক ধরনের ইন্টারনাল ম্যানেজমেন্ট দেখছি। আমাদের অনেকগুলো সেই চিত্রার কথা বলি আর কপোতাক্ষর কথা বলি, সেগুলো কিন্তু হারিয়ে গেছে। এবং যদি আমি ঠিক পড়ে থাকি বা বুঝে থাকি, সেটা হচ্ছে প্রায় 21,000 হেক্টর জমি এবং প্রায় 6 কোটি মানুষের যে এই জনপদ দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেটি কিন্তু দারুণভাবে ইফেক্টেড। এবং এইটার বিস্তৃতি এত বেশি, শুধু কৃষি না, কৃষি, পরিবেশ, জীবনযাপন, আপনার বন, বনাঞ্চল, সুন্দরবন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আমাদের মধ্যে তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় প্রবলেমটা যেটা, যে পানি পাওয়া না পাওয়ার বাইরের ঘটনা যেটা, যখনই দেখা যায় যে তাদের পানির প্রয়োজন হয় না, তারা এই গেটটা খুলে দিচ্ছে। জনাব মাহবুব কামাল, যেমনটি বলছিলাম, 1976 সালের 16 মে 96 বছর বয়সে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হাসপাতালের বিছানা ছেড়ে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লাখো মানুষ নিয়ে হেঁটেছিলেন। শুধু একটাই বার্তা দিয়েছিলেন, বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা দাও। রাষ্ট্র কি সেই অসমাপ্ত লড়াইয়ের দায়িত্ব নিতে প্রস্তুত? আপনি তো বললেন যে ওই তো মামুন সাহেব এসে গেছেন। জি, যে প্রশ্নটি করেছি 76 সালে না, এটা ফারাক্কা মিছিল ছিল, আর ফারাক্কা বাঁধ তৈরি করা হয় 75-এ, মানে 1 বছর পরে উনি এই মিছিলটা করলেন। এই বাঁধটা কি? এই বাঁধটা হলো আপনার বাংলাদেশ বর্ডার থেকে 18-20 কিলোমিটার দূরে একটা ফারাক্কা নামক জায়গায়, সেখানে বাঁধটা দেওয়া হয়েছিল। এই বাঁধ দেওয়ার উদ্দেশ্য ছিল যে মৌসুমি যে পানি, হ্যাঁ, সেই পানিটা আপনার ভাগীরথী হুগলি নদীতে দিকে ডাইভার্ট করে এইটাকে নিয়ে যাওয়া এবং কলকাতা পোর্ট যাতে আপনার সচল থাকে, এটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল। এখন এই যে মানে উজানের পানি ভাটির দিকে আসবে, এটি তো স্বাভাবিক, তাই না? সেই পানিকে কন্ট্রোল করে, সেই পানিকে ডাইভার্ট করে, হ্যাঁ, তারা কি বলে যে ভাগীরথী হুগলি নদীতে নিয়ে ফেলছে সেই পানিকে। ফলে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমাদের যে বিস্তীর্ণ অঞ্চল আপনার খরা এবং পানি সংকটে ভুগছে আর কি। এবং সেই পরিস্থিতিতে আপনার মৌলানা ভাসানী, উনি তো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন, এবং উনি ফারাক্কা যে বাঁধ, সেইটার বিরুদ্ধে উনি একটা বিরাট মিছিল নিয়ে উনি গিয়েছিলেন সেই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, দিক দিয়ে, মানে ফারাক্কার নিকটবর্তী যে। তো এখন দেখেন, ফারাক্কা বাঁধ যখন দেয়া হয় তখন আপনার আমাদের দেশের যারা কি বলে, যারা এনভায়রনমেন্টালিস্ট, যারা পরিবেশবাদী, তারা খুব চিন্তিত হয়ে পড়ে যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। এখন একটা নতুন আমরা এক ধরনের সলিউশনের দিকে যাচ্ছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ নিয়ে একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা একদিকে পাশও হয়েছে, একটা বড় আকারের বাজারে মেগা প্রকল্প, প্রায় 35,000 কোটি টাকা। তো এইটা দেখেন, এইটা আগে ছিল, এইটার নাম ছিল আগে গঙ্গা ব্যারেজ। গঙ্গা ব্যারেজ নাম ছিল। সেই আপনার 1960s, আর্লি 60s এইটা নেওয়া হয়েছিল। এবং এইটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, নানা রকম সমীক্ষা হয় ইত্যাদি। তারপরে শেখ হাসিনার আমলে 16-17-18 সালের দিকে এই ইন্ডিয়ার চাপের মুখে এই প্রকল্প বাদ দেওয়া হয়, গঙ্গা প্রকল্প। এটা নকশায় ডিফেক্ট আছে ইত্যাদি কারণ দেখায়। এবারে পদ্মা ব্যারেজ আলোর মুখ দেখবে তো? হ্যাঁ, বলি তো, এটা বাদ হয়ে গেল। এই ইন্টারিম গভর্নমেন্ট এসে, এই যে আপনার গত অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেটাকে রিভাইভ করছে এবং নামটা চেঞ্জ করেছে। গঙ্গা ব্যারেজের পরিবর্তে এখন পদ্মা ব্যারেজ, ঠিক আছে, এই প্রকল্প তারা হাতে নিছে। আমার কাছে এই প্রজেক্টটা খুব ফিজিবল মনে হয় না, ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমার কাছে।
কারণটা হচ্ছে এই ধরনের প্রজেক্ট যদি আপনার উজান থেকে পানি না আসে তাহলে এই প্রজেক্ট বাস্তবায়ন করা খুব কঠিন। কারণ একটা বড় সমস্যা হচ্ছে আপনার এই মানে এইসব নদীতে, এই পদ্মা নদীতে আপনার পলির একটা সমস্যা আছে, সিল্টের সমস্যা আছে। হ্যাঁ, এই পলি রিমুভ করতে গেলে আপনার পানি প্রবাহ লাগে। তাহলে দীর্ঘমেয়াদী সমাধান কোন পথে মিলবে, আমি সেই প্রশ্নটি রাখছি। একটু সময় নিচ্ছি, দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই। দর্শক, আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডক্টর আব্দুল্লাল মামুন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আমরা ফারাক্কা চুক্তি ও আমাদের রাজনীতি নিয়ে আজ আলোচনা করছি, জনাব মাহবুব কামাল, যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে দীর্ঘমেয়াদী আসলে যদি আমরা সমাধানের পথে হাঁটতে চাই কি করণীয়? না, এইটা তো ধরেন যে পদ্মা ব্যারেজ যদি আপনাকে সাকসেসফুল করতে হয় তাইলে গঙ্গা পানি চুক্তির নবায়ন লাগবে। এটা তো গঙ্গা পানি চুক্তি তো ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। এইটার একটা নবায়ন লাগবে। মোট কথা আমাদেরকে দেখেন একটা বড়, কিন্তু গঙ্গা পানি চুক্তি থাকার পরেও অভিযোগ রয়েছে যে বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা পায়নি। না, সেটা তো মানে চুক্তি অনুযায়ী পায়নি। আর এটা হলো যদি চুক্তিটাই বাতিল হয়ে যায় তাহলে তো আপনি কিছুই পাবেন না, তাই না? ওটা তো কম পাইছেন, তাই না? ভারত এককভাবে ব্যবস্থা করে। এবং আরেকটা সমস্যা দেখেন, সংকট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভারতে কিন্তু অন্ত নদী একটা চুক্তি হতে যাচ্ছে। মানে ভারতের ভেতরের যে নদীগুলো, সেই নদীগুলো ওদের মধ্যে কিভাবে মানে পানি শেয়ারিং হবে একটা চুক্তি হচ্ছে। তো এই চুক্তি হয়ে গেলে কিন্তু আপনার পানি প্রবাহের যে দিক, এই দিক পরিবর্তন হয়ে যাবে। তখন আর এই দিকে আর পানি আসবেই না। তখন ওই নদী, ওদের নদীর পানিগুলো ওদের মধ্যেই খেলা করবে, বুঝছেন? তখন পানি সংকটের মানে একটা বড় ধরনের সংকট তৈরি হবে। সেইটা এইসব দিক বিবেচনা করা হয়েছে কিনা, আমি যখন একনেকে এটা পাশ হইলো, এটা আমি জানি না এটা কোন কোন দৃষ্টিকোণ থেকে এটা ফিজিবল হলো এই প্রজেক্টটা, এটা আমি ঠিক বুঝতেছি না। মানে এত টাকার প্রজেক্ট, দেখেন কত 35,000 কোটি টাকার প্রজেক্ট না, যেখানে আমাদের অর্থনীতি তো খুব ভালো অবস্থায় নাই। যেমন ধরেন ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে প্রায় 70,000 কোটি টাকার মতো, টাকা ছাপানো হয়েছে। তারপরে আমাদের ইনভেস্টমেন্ট নাই, ভবিষ্যতে রেমিটেন্সের প্রবলেম, সব দিক থেকে তো প্রবলেম, ইনফ্লেশন বেশি ইত্যাদি। সেইখানে এই যে একে তো এই যে কার্ড সিস্টেম করে বিভিন্ন ধরনের কার্ড, এটা তো ইট ইনভলভস লট অফ মানি, তাই না? এটার মধ্যে আবার 35,000 কোটি টাকার মধ্যে একটা মেগা প্রজেক্ট নেওয়া হইলো। এইটা কতটা বাস্তবায়িত হবে সেটা আই মিন ডাউট। তো দেখা যাক, নিশ্চয় মানে এটা পরীক্ষা নিরীক্ষা করেই এবং ফিজিবিলিটি স্টাডি করেই এবং এটা একটা সুচিন্তিতভাবেই নেওয়া হয়েছে আমার মনে হয়। কারণ আমি তো আর ইকোনমিস্ট না, আমি সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখতেছি যে এটা আসলে এটা ভায়াবল হবে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুন, আপনি নিশ্চয় অবগত রয়েছেন 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে, অর্থাৎ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যদি নতুন চুক্তির বিষয়ে জানতে চাই, সেখানে আসলে পানির পরিমাণ বা কিউসেকের হিসেব ছাড়া আর কি কি জবাবদিহিমূলক শর্ত রাখা উচিত? আমার মনে হয় যে এখন শুধু এই পানির হিসেবে না, তিনটা জিনিস একসাথে হওয়া দরকার। একটা হচ্ছে যে কূটনীতি, একটা হচ্ছে যে পানির কন্টিনিউয়াস পরিমাণ নির্ধারণ এবং বৈজ্ঞানিক যে স্টাডি প্রতি স্তরে কীভাবে হচ্ছে কীভাবে না হচ্ছে। কারণ ওই 75 সালের বাস্তবতা বা 61 সালের বাস্তবতা আর এখন বাস্তবতা অনেক ভিন্ন। একটু টাচ করলেন কামাল ভাই, আসলে তো ভারতেও পানির স্বল্পতা তৈরি হয়েছে, পানির যে লেয়ার সেটা নিচে নেমে গেছে। এবং আমাদের এখানে একই অবস্থা। যখন আমরা একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যে যখন এই ফারাক্কা বাঁধের আগে হার্ডিন ব্রিজ এই এরিয়াতে গড়ে শুষ্ক মৌসুমে ধরেন 65,000 কিউসেক পানির একটা হিসাব ওঠানামা করতো, এটা কমে এখন 15 বা 20 হাজারে নেমে গেছে। আবার যদি 96 সালে আমরা ধরি, তখন যে পরিমাণ পানি পাওয়ার সুযোগ ছিল, ধরে নিলাম যে 75,000 কিউসেকের একটা হিসাব ছিল, যে 60 থেকে বা 70 থেকে 75 মধ্যে ওঠানামা করলে বাংলাদেশ কতটুকু পাবে, ভারত কতটুকু পাবে, সেই হিসাবটা ছিল। সেটা কিন্তু 15 সালে যদি দেখেন, সেটা আবার কিন্তু কমে মাত্র 15-20 হাজার বা গড়ে 20 হাজার কম বেশি হচ্ছে, কিন্তু আমরা কখনোই আমাদের ন্যায্য হিস্সাটা পাইনি। এটা হচ্ছে 2 নম্বর বিষয়, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর আমি মনে করি যে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই নদীগুলোতে একটা নির্দিষ্ট উৎস থেকে আসেনি। এখানে চীনও যেমন যুক্ত, ভুটানও যেমন যুক্ত, আমরাও যুক্ত, নেপাল কিছুটা যুক্ত, বাংলাদেশও যুক্ত।
দুই তিনটা মডেল কিন্তু আমাদের সামনে আছে। এটা হলো যে ইউরোপের দানিয়বে কি হয়েছে, যে সবাই মিলে একটা প্যাকেজ তৈরি করা, যে ঠিক আছে কে কিভাবে পাবে, এটা একটা প্যাকেজ তৈরি করা। আফ্রিকাতেও সেম স্টাইলের প্যাকেজ তৈরি হয়েছে। আবার ম্যাকাও রিভার একটা ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল, যে আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে চীন মিলে একটা সিস্টেম তৈরি করেছে। আমি মনে করি আমাদের এবারে যখন আমি এটা বিশ্বাস করতে চাই যে ডিসেম্বর সামনে, যদিও সরকার অল্প সময়ের আগে গঠিত হলো 3 মাসের মতো, কিন্তু আমার ধারণা যে নিশ্চয়ই আমাদের সরকার এটা নিয়ে কাজ করছেন। এবং আমি কয়েকটা মিটিংও দেখলাম যে বুয়েটের যারা এক্সপার্ট আছেন, আমাদের পানির যারা মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার, এগুলো নিয়ে মিটিংয়ের ঘটনা আমি দেখলাম বা আমরা মিডিয়াতেও এটা এসছে। তার মানে উদ্যোগটা চলছে। এবং যেটা কামাল বলেন, উনি ঠিকই বলেছেন যে আমাদের আন্তঃব্যবস্থাপনার মানে ইন কান্ট্রি ব্যবস্থাপনার বাইরেও আমাদের এই চুক্তিটা যেন হয় সেটা নিশ্চিত করতে হবে। তবে একটা জায়গায় আমি আশাবাদী, যে প্রশ্নটা আপনি ওনাকে করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এক ধরনের ইন্টারনাল ম্যানেজমেন্ট দেখছি। আমাদের অনেকগুলো সেই চিত্রার কথা বলি আর কপোতাক্ষর কথা বলি, সেগুলো কিন্তু হারিয়ে গেছে। এবং যদি আমি ঠিক পড়ে থাকি বা বুঝে থাকি, সেটা হচ্ছে প্রায় 21,000 হেক্টর জমি এবং প্রায় 6 কোটি মানুষের যে এই জনপদ দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেটি কিন্তু দারুণভাবে ইফেক্টেড। এবং এইটার বিস্তৃতি এত বেশি, শুধু কৃষি না, কৃষি, পরিবেশ, জীবনযাপন, আপনার বনাঞ্চল, সুন্দরবন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আমাদের মধ্যে তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় প্রবলেমটা যেটা, যে পানি পাওয়া না পাওয়ার বাইরের ঘটনা যেটা, যখনই দেখা যায় যে তাদের পানির প্রয়োজন হয় না, তারা এই গেটটা খুলে দিচ্ছে, আর যখন তাদের পানির প্রয়োজন হয় তখন সেটা আটকাচ্ছে। যে কারণে এই যে 16ই মে সেই মৌলানা ভাসানী সেই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, যে আজকে আমি আসছি, তোরা আসবি, দরকার হলে তোদের সন্তানরা আসবে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কথাটা, এরকমই উনি বলেছেন। সেটা কিন্তু একটা 50 বছর পেরিয়ে সেই বাস্তবতা, সেটাই বাস্তবতা দাঁড়িয়েছে। এবারে যে আসার জায়গাটা আমি দেখি, যে যতটুকু পড়লাম আমি, যে পদ্মা ব্যারেজের যে কথাটা বলা হচ্ছে প্রায় 34,000 বা 35,000 কোটি টাকা, সেখানে কিন্তু 28টা জেলার একটা স্টাডি বা 28টা জেলার এক ধরনের সমাধান আমরা আশা করছি। সাথে সাথে যে এই নদী পুনরুদ্ধার এবং খাল খননের যে ব্যবস্থাটা আমরা দেখছি, এবং প্রাইম মিনিস্টার বিভিন্ন জায়গায় খাল খনন করছেন, অবশ্যই যেটা আমরা চাই না যে প্রধানমন্ত্রী উদ্বোধন করে আসলেন, তারপরে খাল খননের গতি স্লোত হয়ে গেল বা এটাকে আর উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেটা যেন না হয়। এবং আমি যতটুকু দেখছি যে আমাদের পার্টিকুলারলি যারা যিনি পানি সম্পদ মন্ত্রী আছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন, তারাও কিন্তু এটাতে অ্যাক্টিভ। এবং যেহেতু গভর্নমেন্টের নির্বাচন ইশতেহার এটা ওয়ান অফ দি প্রাইম অবজেক্টিভস, সে কারণে এই জিনিসটা ভালোভাবে এগুচ্ছে। এখন যদি এই রিজার্ভার তৈরি হয় এবং সাথে যদি খালগুলো খনন করা যায়, তাহলে আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের যে বর্ষার পানি ধারণ বা আমাদের আন্তর্দেশীয় যে ফ্লো, সেটা যদি ঠিক রাখতে পারি, তাহলে একদিকে তো আমাদের ফারাক্কার কারণে সমস্যা তৈরি। এবং আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরের পানি প্রায় এই মিঠা পানি না থাকার কারণে 100 থেকে 150 ফিট ঢুকে যাচ্ছে আমাদের লবণাক্ত পানি, যেটা আমাদের খুবই ব্যাডলি ইফেক্ট করছে। আপনি জানেন যে সাতক্ষীরা, ভবদাহ বা যশোরের বৃহত্তর অঞ্চল, বা ওদিকে আমাদের একেবারে বরগুনা থেকে শুরু করে বরিশালের একটা অংশ, এটা তো ঢুকে পড়ছে। এটা দিয়ে যাচ্ছিলাম, তার মানে কৃষিতে প্রভাব পড়ছে, এবং কৃষিতে প্রভাব কারণে সেটা আলটিমেটলি অর্থনীতিতে গিয়ে ইম্প্যাক্ট করছে। সেই জন্য যে 34,000 কোটি টাকা যে আমরা ব্যয় করছি, সেটা সঠিক স্টাডি প্রয়োজন, এবং একই সাথে আমরা যে খাল খনন করছি তার একটা যোগসূত্র প্রয়োজন হবে। তখন আপনি কিন্তু খাল খননের এই যে বেনিফিট, সেটা একদিকে পাবেন, অন্যদিকে আপনি যে পদ্মা ব্যারেজ আমরা করব সেটা আরো ইফেক্টিভ হবে। কিন্তু যে কথাটা আমি বললাম, যে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কূটনীতি, আর একটি হচ্ছে আপনার এই স্টাডিটা ঠিক মতো করা, পানির ফ্লো কখন কোন সময় থাকছে, আমার ন্যায্য হিস্সাটা কত, আর আন্তর্জাতিক মানদণ্ডে এটাকে করা। প্রবলেম যেটা হয়েছে, আমরা 92 সালে ইউনাইটেড নেশন কনভেনশন সাইন করলেও 97-এর যে জল ব্যবস্থাপনা কনভেনশন, সেটা জলপথ কনভেনশনটাকে আমরা স্বাক্ষর করিনি। আমি এক্সপার্ট নাই সাবজেক্টে, সেটা হয়তো বা নিশ্চয়ই কোনো প্রোজ এন্ড কনস থাকতে পারে, কিন্তু যেটা জরুরি এখন বাধাটা আসলে কোথায় না, যেটা সেটাই, ওটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু যেটা আমি চাই যে বাধাগুলো দূর করে হলেও ইউনাইটেড নেশনসে, আর যেটা ওখানে একটা ভাটির দেশের ইস্যু আছে, এটা আমি জানি, তাহলে সেটা যদি হয়, যদি সেটা সিগনেচার করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা ইন্টারেস্টিং যেটা জিনিস, কারণ হয়তো বা আরো টাচ করতেন নিশ্চয়ই, যে হুগলির এই পানি ব্যবস্থাপনা বা 40,000 কিউসেক পানি ধরা, কলকাতা বন্দর চালু করা, এটা করতে গিয়ে কিন্তু একদিকে যেমন মালদহের সমস্যা তৈরি হয়েছে, অন্যদিকে আপনার বিহার এবং উত্তর ভারতে কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমরা যদি একটু স্মার্টলি কিছু কাজ করতে পারি, একাডেমিক ওয়ার্ক লাইক, আমরা যদি তাদের সিচুয়েশনটা ভালোভাবে স্টাডি করি, তাহলে
এবং তাদের ওদিকে যদি এমন হয় যে আমরা ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জের মাধ্যমে যারা আমাদের নদীর এক্সপার্ট, যারা এই এরিয়াতে কাজ করেন, যারা জলবিজ্ঞানী আছেন, একটা joint পরিবেশ বিজ্ঞানী commission আছেন, ফারাক্কাবাদ নিয়ে কিন্তু অভ্যন্তরীণ ওটা জয়েন্ট খবর কমিশন, ওটার কথা আমি রয়েছে বলছি না ভারতে। যে ওখানে যেমন বিহার এবং উত্তরপ্রদেশে যদি এটা এমন ওখানে তো মানে বিহারে যেটা হচ্ছে তো বন্যার জন্য যে এক ধরনের অভ্যন্তরীণ ফারাক্কাবাদ ক্ষোভও দেখা দায়ী দিয়েছে বিগত সময়ে। ইস্যু একটা দাঁড়িয়েছে। অন্যদিকে আপনার এই ইয়েতে মালদহে এই অঞ্চলটাতে আপনার আবার কি হচ্ছে, শুষ্ক মৌসুমে আমাদের মতো ইফেক্ট করছে। তার মধ্যে ভারতে যদি ইন্টারনালি ইস্যুটাকে আলোচনায় আনা যায়, এবং আমরা যখন এবার ডিসেম্বরে আমি নিশ্চিত এবং আশা করি যেটা স্বাক্ষর হবে, তখন কিন্তু এক ধরনের ইন্টারনাল এক্সটার্নাল ইস্যু তৈরি হবে। সাথে সাথে আপনি যখন 97-এর কনভেনশন সাইন করবেন, তাহলে হয়তো বা আপনার নেক্সট সেপ্টেম্বর নাগাদ আপনি যখন যাবেন ইউনাইটেড নেশনসে, তখন এই ইস্যুগুলো আমাদের সরকার প্রধানের বক্তব্যে আসতে পারে, সেখানে সাইড মিটিং হতে পারে, সেটা কিন্তু একটা বড় সফলতা হিসেবে দেখা দেবে। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে আমার এই চুক্তি যেন ডিসেম্বরে আমি নবায়ন করতে পারি, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি যেহেতু ভারত গত 18 মাসে বা 2 বছরে বলে এসছে যে বাংলাদেশের যে নির্বাচিত সরকার আসবে তার সাথে তারা কাজ করতে চান, এবং দিস উইল বি দি ফার্স্ট পলিটিক্যাল পজিটিভ জেস্টার টুয়ার্ডস বাংলাদেশ। এটা কিন্তু শুধু আমরা পাবো না পাবোর ইস্যু না, ভারত কিভাবে নতুন সরকারের সাথে কাজ করছে, ভারতের দৃষ্টিভঙ্গি কি হচ্ছে, সেটা কিন্তু প্রতিফলিত হবে এই ডিসেম্বরে এই চুক্তির সফল বাস্তবায়নের উপরে। আমি আশা করবো যে ভারত সেদিকে যাবে। এবং চুক্তি নবায়ন হলে বাংলাদেশ কিভাবে নিজের স্বার্থ রক্ষা করবে, এবং অতীতে আমরা দেখেছি যে 30 বছর মেয়াদী চুক্তির ফলেও কিন্তু বাংলাদেশ অনেক সময় বঞ্চিত হয়েছে 88 থেকে 96, ন্যায্য পানির 88 হিস্যা থেকে থেকে। 96 আমরা সেই কোনো- জায়গা থেকে একটু জানতে চাই যে চুক্তি লঙ্ঘনের জন্য জবাবদিহি প্রক্রিয়া রাখাটা। আমি ওই জন্য কিন্তু 1997-এর এই জলপথ কনভেনশনটাকে একটু গুরুত্ব দিচ্ছিলাম বারবার, যে সেটা হলে যেটা হবে, একটা হচ্ছে যে গ্যারান্টি ক্লোজ যেটা আমরা বলি, এখানে একটা ফ্লোজ ছিল, যেমন 70,000 কিউসেকের যদি বেশি হয় দেখবেন অ্যাডভান্টেজটা ইন্ডিয়া পাচ্ছে, কম হলে ওই ক্লোজটা খুব ক্লিয়ারলি বলা নাই ওর নিচের স্কেলটা। আর সেকেন্ড হচ্ছে যে সূচি স্পেসিফিক নির্ধারণ ছিল না যে কোন মাসে কতটুকু, যে এমন করা যায় 2 মাস পর পর, 1 মাস পর পর, যেটা আমি শুরুতে বললাম যে স্টাডি করে যদি নির্ধারণ করা যায় যে কতটুকু পানি থাকছে, এটা এখানে সাইন্টিফিক্যালি বের করা যায় যে কত মাসে কত বছরে কত পানি ছিল, সেটার বাস্তবিক অবস্থাটা কিন্তু তার Real time ভিত্তিতে, হ্যাঁ যেটাকে বলি রিয়েল টাইম আমরা। করে তারপরে সূচিটা করে ফেলা। এবং আরেকটা ইম্পর্টেন্ট, এটা পারা যাবে কিনা কতটুকু জানি না, সেটা জাতিসংঘ হোক বা অন্য কোনো মেকানিজম হোক, এটা তৃতীয় পক্ষের ইনভলভমেন্ট থাকতে পারে কিনা, যে কারণে আপনি এটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসতে পারেন। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি যেটা বারবার জোর দিচ্ছেন, আমরা আশা করি চুক্তি হবে এবং সেখানে যেন বাংলাদেশ ন্যায্য হিস্যা পায়, সেটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এই যে পাওয়া না পাওয়ার বিষয়টা, আমি যেটা উল্লেখ করলাম একটু আগে, যে আপনার দানিউব কমিশন বলেন ইউরোপে বা আফ্রিকাতে, নাইল বেসিনের যে উদাহরণটা আমি দিলাম, অথবা আপনার ম্যাকাও রিভার কমিশন যেটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনা হয়েছে আসিয়ান দেশগুলোতে, এখন আসলে সামগ্রিকভাবে দেখতে হবে। কেন বলছে এটা জুই, যে আপনি হিমালয়ের যে প্রবাহ এটা কিন্তু সংকুচিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে আপনার বৃষ্টির ধরনও পাল্টে গেছে। বৃষ্টি শুধু ধরন না, পুরো জলবায়ুর একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন যখন হয়েছে, এখন পানি আর কিন্তু আপনার একটা শুধু চাষবাস, পরিবেশ, প্রতিবেশ, এটা কিন্তু আর পানি এখানে নেই। পানি আসলে ভূরাজনীতির একটা একটা অংশ হয়ে গেছে। আঞ্চলিক কূটনীতির একটা বড় অংশ, যেটা আপনিও বললেন যে ভূ রাজনীতির একটা বড় অংশ। সেখানে এই জন্য বারবার আমি বলছি যে এই যে দেশগুলো আছে, এই দেশগুলোতে আপনি যদি কম্প্রিহেন্সিভ একটা পরিকল্পনার মধ্যে না আনতে পারেন, তাহলে আসলে প্রত্যেকটা দেশই একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হবে। আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, সেটা আমি মালদহর কথা বলি, সেটা আমি মুর্শিদাবাদের কথা বলি, এই অঞ্চলগুলো কিন্তু বৃহৎ অঞ্চল এবং সেগুলো কিন্তু একটা আমাদের ভুটানের সাইজের চেয়ে অনেক বড় হবে। অর্থাৎ ভারত ইন্টারনাল ওয়াটার ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে। তাহলে এখানে শক্তির বিষয় না, বরং সমন্বয় এবং সফল কূটনীতি কিন্তু নির্ধারণ করবে এই পুরো অঞ্চলটাকে একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য। এবং সেটা যদি দেখতে হয়, এরকম বিক্ষিপ্ত চুক্তির বাইরেও এই অববাহিকায় যে দেশগুলো আছে বা যে দেশগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে যে সেটা আপনি কিভাবে নির্ধারণ করছেন। এবং এই দৃশ্যমান চুক্তিগুলো কূটনৈতিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি কিনা সেই প্রশ্নটি রাখছি, পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব মাহবুব কামাল। বাংলাদেশের সাথে ভারতের শুধু যে পানি নিয়ে সংকট তেমনটি তো নয়, আমরা সীমান্তে হত্যা থেকে শুরু করে আমরা কূটনৈতিক উত্তেজনা দেখেছি বিগত সময়ে এবং সম্পর্কের এক ধরনের টানাপোড়েনও দেখেছি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিদ্যমান সংকটগুলোর রাজনৈতিক দিকগুলো কি? না, ভারত ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 3টা মেজর প্রবলেম আছে এবং এগুলি বহুবার আলোচনা হয়েছে, কিন্তু এগুলি কোনো সলিউশন হয় নাই।
যেমন একটা হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট, এই যে বর্ডার কিলিং ইত্যাদি। এই কিছুদিন আগেও কিন্তু মানে দুই জায়গায় দুইটার একটা তিনটা কিলিং হয়েছে কিন্তু। তো বর্ডার ম্যানেজমেন্ট একটা, আরেকটা ট্রেড ডেফিসিট, আরেকটা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি। এই তিনটা কিন্তু মেজর। তারপরে অন্যান্য প্রবলেম তো আছেই। তো এখন দেখেন, এই প্রথমে আমি বলি যে তিস্তা চুক্তি না, তিস্তা চুক্তিটা কি, এটা একটা ট্রান্সবাউন্ডারি ডিসপিউট, হ্যাঁ, মানে ইন্ডিয়ার এবং আমাদের নদীর, এবং এইটা হচ্ছে যে শুষ্ক মৌসুমে কে কতটা পানি পাবে এইটার উপর একটা চুক্তি, এই তো। এবং এটা ঝুলে আছে বহুদিন ধরে ঝুলে আছে। এবং মনমোহন সিংয়ের সময় একবার আপনার কি বলে যে হবে এরকম প্রায় হচ্ছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে একটা আপত্তি জানার পরে এইটা ঝুলে যায়। হ্যাঁ, তো এই আপত্তি কেন টিকলো আমি এটি বুঝলাম না, কারণ এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। একটা ওয়েস্ট বেঙ্গলের একটা আপত্তি তো টেকার কথা না। এবার বিধানসভা নির্বাচনে আমরা তো দেখলাম যে রাজ্য সরকারে এক ধরনের পরিবর্তন এসেছে। এইবার আসছে, আমি বলছি আগের যে মানে মমতা ব্যানার্জির আপত্তির কারণে কেন এটা হইলো না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এখন দেখেন যেহেতু বিজেপি ক্ষমতায় আসছে, হ্যাঁ, এখন বিজেপি তো ধরেন একটা অ্যান্টি মুসলিম স্ট্যান্ড নিছে মানে ওয়েস্ট বেঙ্গলে, এবং সেইটার প্রভাব কিন্তু এখানেও আসতে পারে। কারণ শুভেন্দু তো বলতেছেই যে এইটা মুসলমানরা আমাদের ভোট দেয় নাই, অর্থাৎ ইসলামকে তারা অন্যান্য ধর্মের প্রতি মানে সাথে একটা রায়োটার সিচুয়েশন। হ্যাঁ, যদিও এখন চেয়ারে বসার পরে যেহেতু দায়িত্ব বাড়ে, একটু টেনশন একটু রেডিউস হয়েছে, কিন্তু ওর ভেতরে তো আপনার অ্যান্টি মুসলিম একটা মানে মনস্তত্ব তো আছেই। সেইখান থেকে এটা যেহেতু মুসলমান প্রধান দেশ, এখানে তার একটা ইরিটেশন থাকবেই। এবং সে হয়তো মমতার মতো সেও হয়তো তিস্তা চুক্তি বাস্তব মানে করার ক্ষেত্রে হয়তো সে একটা বাধা তৈরি করতে পারে। শুভেন্দু অধিকারী বারবার কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়েও বিভিন্ন এটাও আছে। কারণ আমরা দেখছি গত এক বছরে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, সেখান থেকে অনেক পুশিন হয়েছে এবং কতগুলি মানে লেম এক্সকিউজ দাঁড় করায়। হ্যাঁ, যে বাবার কি বলে টাইটেলের সাথে ছেলের টাইটেলের মিল নাই, সুতরাং অনেক ভারতীয় নাগরিককেও পুশিন করা হয়েছে। হ্যাঁ, পরিচয় ডিটেক্ট করার কতগুলি কায়দা কারণ বের করে এটা এইগুলি করছে আর কি। এবং এখনো এবারেও হইতে পারে, মানে যেহেতু বিজেপি আসছে, এটাও একটা ক্রাইসিস কিন্তু। পুশিন প্লাস বর্ডার ম্যানেজমেন্ট, এটা একটা বড় ক্রাইসিস। আর তারপরে ধর ট্রেড ডেফিসিট। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে তো আমাদের অনেক ডেফিসিট ট্রেড। হ্যাঁ, আমরা যে পরিমাণ রপ্তানি করি তার চেয়ে অনেক বেশি আমরা আমদানি করি। এবং এই ট্রেড ডেফিসিটটা কিন্তু আরও অ্যাকিউট হবে যদি আমরা আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা যদি আমরা কি বলে এটা যদি বাস্তবায়ন হয় আর কি। হ্যাঁ, এটা তো বাস্তবায়ন বোধহয় শুরু হয়েছে, কারণ অলরেডি তো বোয়িং কেনা হয়েছে, আবার তেল নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন যে এই চুক্তি বাতিল করার সুযোগ নেই, পুনর্মূল্যায়ন করা হবে। হ্যাঁ, যাই হোক, পুনর্মূল্যায়ন কতটুকু আর হবে, মানে এখানে তো যে বিশাল এরিয়া নিয়ে এই চুক্তি। হ্যাঁ, যেমন 1500 কোটি টাকার তেল কিনতে, 1500 কোটি ডলারের তেল কিনতে প্রতি বছর, 350 কোটি ডলারের কৃষি পণ্য কিনতে হবে। সেটা আপনি কাটসাট করে হয়তো 200 কোটি আসলো, হয়তো 1500 কোটিতে থেকে হয়তো 1000 কোটি হলে সেইটা হইতে পারে, কিন্তু এই চুক্তির যে এসেন্স, এটার যে কন্টেন্ট, হ্যাঁ, সেইটা তো চেঞ্জ হবে না। সেইটা চেঞ্জ হওয়া খুব ডিফিকাল্ট আছে। হ্যাঁ, এটা ডিফিকাল্ট আছে, এবং সরকার অত ঝুঁকি নিবে কিনা আই মিন ডাউট। কারণ এটা তো ক্লিয়ার যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দেশের উপরে আমেরিকার একটা ইনফ্লুয়েন্স আছে। খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করা এই ইনফ্লুয়েন্সের একটা রিফ্লেকশন। হ্যাঁ, যে খলিলুর রহমানকে বিএনপি পদত্যাগ চেয়েছিল যখন তাকে সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়, পদত্যাগ যার পদত্যাগ গেছে তাকে আবার ফরেন মিনিস্টার করা মানে কি? নিশ্চয়ই দেয়ার যে প্রেশার অর দেয়ার ইজ অ্যান ইনফ্লুয়েন্স। তার মানে জনাব মাহবুব কামাল পররাষ্ট্রমন্ত্রীকে কি আসলে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে? ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য কিভাবে নির্ধারণ করবে বাংলাদেশ? দেখেন, এখানে একটা বাড়তি ডাইমেনশন যুক্ত হয়েছে গত 2 দিনে, সেটা হলো ট্রাম্পের চায়না ট্রিপ। হ্যাঁ, এইটা নো মেজর ব্রেক থ্রু, মানে যেটা ভাবা হয়েছিল যে বরফ গলবে, কারণ আমেরিকার সাথে চায়নার তো যে ট্রেড ওয়ার বলা যেতে পারে আর কি। হ্যাঁ, তো এটা ব্যর্থ হয়েছে, নো ব্রেক থ্রু। ডিনার হয়েছে পম্পাস, হ্যাঁ, এটা এক ধরনের গর্জিয়াস ডিনার ফিনার হয়েছে, প্রশংসা হয়েছে ইত্যাদি, কিন্তু
ফাইনালি এটা ফ্রুটলেস ট্রিপ ট্রাম্পের। এখন যেহেতু চায়নার সাথে কোনো বরফ টরফ বললো না আপনার ট্রেড এবং অন্যান্য বিষয়, যেমন ইরানকে কন্টেন করার ব্যাপারে চায়না তো কোনো মানে কনসেন্ট দেয় নাই, হ্যাঁ। তারপরে দেখেন ওখানে দেখেন আপনার যে টেসলারের গেছে, ইলন মাস্ক গেছে, তারপরে অ্যাপেলের ওই যে টিম কুক গেছে, হ্যাঁ, কিন্তু কোনো লাভ নাই, কিছুই হয় নাই, মানে ট্রেডেরও কিছু হয় নাই, আপনার ডিপ্লোমেসিরও কিছু হয় নাই। ফলে সিচুয়েশনটা কিন্তু আগের মতো রয়ে গেল। আগের মতোটা কি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম চায়নার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ আগের মতো কিন্তু রয়ে গেল। এখন এইখানে বাংলাদেশ আপনার ইন এ ভেরি কি বলে যে খুব জটিল একটা পরিস্থিতি আগেও ছিল। এইটা চায়নার সাথে যদি আমেরিকার একটা মোটামুটি একটা হইতো আর কি, ব্রেক থ্রু হইতো, এবং যদি আইস কুড হ্যাভ বিন মেল্টেড, তাই বরফ গললে তাহলে একটা হইতো। কিন্তু এখন আপনি কি করবেন, আপনি যদি আমেরিকার সাথে যান তাইলে চায়না আপনার হস্টাইল হবে, আবার চায়নার সাথে গেলে আমেরিকা হস্টাইল হবে। আগের সিচুয়েশন কিন্তু রয়ে গেল। মানে ট্রাম্প এবং শি জিনপিংয়ের এইটা যদি সাকসেসফুল হইতো তাইলে কিন্তু সিনারিওটা একটু অন্যরকম হওয়ার সুযোগ ছিল আর কি। এখন ইট ইজ ভেরি খুব টাফ, মানে এই যে ট্রায়াঙ্গুলার ফোর্স, হ্যাঁ, আপনার চায়না, আমেরিকা, ইন্ডিয়া, এই তিনটাকে ব্যালেন্স করে দেখেন শেখ হাসিনা কিন্তু ব্যালেন্স করতেছিল, ফাইনালি কিন্তু পারলো না, আলটিমেটলি শি হ্যাড টু গো। মনে হচ্ছিল যে সে ব্যালেন্স করে টিকতেছে, মানে ভারসাম্য নির্ণয় অনেক কিছুর উপর নির্ভর করছে না। এই ভারসাম্য রক্ষা, দেখেন আমরা তো উই আর টাইনি ক্রিয়েচার না, একটা হেল্পলেস নেশন, আমাদের না আছে কোনো মানে শক্তি, কোনো আছে, আমরা এটা একটা করুণ জীবন আমাদের আর কি, হ্যাঁ। সবাই আমাদের উপরে মাতব্বরি করে, হ্যাঁ, কিছু আমরা বলতেও পারি না, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহবুব কামাল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে কি? আমি তার একটা ছোট্ট 20 সেকেন্ডের জিনিস বলি যে আপনার নিশ্চয়ই মনে আছে যে এই তিস্তা ফারাক্কা বাঁধ নিয়ে ইন্ডিয়ার ভিতরে কিন্তু সর্বোচ্চ লেভেলের পার্টিকুলারলি বিহার এবং উত্তরপ্রদেশে একটা ডিসকমফোর্ট আছে, কারণ ওখান থেকে আর্গুমেন্টটা খুব সোজা, কলকাতা একটু উঁচুতে আর এই বিহার এবং উত্তরপ্রদেশ নিচুতে, যে কারণে এফেক্টেড হয়। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে নীতিশ কুমার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিহারের, উনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলেছিলেন যে এই বন্যার থেকে উত্তর ভারতের রক্ষা পাওয়ার উদ্দেশ্যে, বিহারের রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছে ফারাক্কা বাঁধ সরিয়ে নেয়। এই যে ভয়েসগুলো আমি যেটা বারবার বলছিলাম যে ইন্টারনাল, এক্সটার্নাল, রিজিওনাল, এগুলোকে একসাথে বাঁধতে পারাটাই উপরে নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ চুক্তির সফলতা। এবং পার্টিকুলারলি যে পয়েন্টটা আপনি বারবার তুলে আনছিলেন যে চুক্তিটা হবে তার বাস্তবায়ন এবং যেন আমরা কোনোভাবে তার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা। আমি আশা করি যে সরকার এই সামগ্রিক বিষয়গুলোকে কনসিডারেশনে নেবে নেক্সট যখন আলোচনায় যাবে। একইভাবে আমরা তিস্তা উত্তরাঞ্চলের 8টি জেলার বা রংপুর বিভাগের 8টি জেলার একটা কি বলবো যে দীর্ঘদিনের অভিশাপের নাম হচ্ছে এই যে তিস্তার পানি বন্টন, যে অন্যায্যতা, তার শিকার আমরা 2 কোটি মানুষ এবং 5টি জেলা সরাসরি জড়িত এই তিস্তার ইফেক্টের সঙ্গে, যে কারণে এই যে তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গটা আসে 2016 সালে এবং তারপর থেকে এটা আমরা জানি যে 11তে এটা সফটলি আলোচনা হচ্ছিল, 16তে ম্যাচিউর করলো এবং স্টাডির কথা আমরা শুনি। তার মানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অনেক কিছুর উপর নির্ভর করছে, এখনই সেটি আসলে বলা যাচ্ছে না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল আপনাকেও।